বহে স্বপ্ন দোলে হাসে কাঁদে মন নদী ও জীবন নদী ও জীবন বাংলাদেশের নদী ও জীবন নদী ও জীবন প্রিয় দর্শক, শুরু হলো নিয়মিত অনুষ্ঠান নদী ও জীবন। আজকে আমরা লালমনিরহাট জেলার হাতীবান্ধা এলাকার যে চরগুলো রয়েছে সেখানে যে মানুষেরা বসবাস করছেন তাদের সম্পর্কে, তাদের জীবন সম্পর্কে, তাদের সমস্যা সম্পর্কে এবং তাদের ওই বিশেষ সমস্যাগুলো বিশেষ কোন দৃষ্টিভঙ্গি থেকে সমাধান করার পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়টা জানব। আর আজকে আমরা আমাদের অতিথি হিসেবে পেয়েছি লালমনিরহাট ১ এলাকার জাতীয় সংসদের মাননীয় সদস্য এবং একই সঙ্গে তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোতাহার হোসেন। আমরা মন্ত্রী মহোদয়ের কাছে এবং সংসদ সদস্য হিসেবে তিনি ওই এলাকার জন্য বিশেষ করে এবং মন্ত্রী হিসেবে শিক্ষা, প্রাথমিক এবং গণশিক্ষা বিষয়ে ওই এলাকার জন্য, সারা দেশ সহ ওই এলাকার জন্য কী ধরনের বিশেষ ব্যবস্থা গ্রহণ করছেন বা গ্রহণ করা সম্ভব সে বিষয়টা জানব। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনার দুটো ক্ষেত্র, একটি আপনি এলাকার প্রতিনিধি, আপনি সংসদ সদস্য, জনপ্রতিনিধি, একই সঙ্গে আপনি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। আমরা আপনার কাছে শিক্ষা বিষয়ে যেমন আলাদাভাবে একটু জানার চেষ্টা করব, তো তার আগে আপনার এলাকার যে চরের এবং চরের জীবন এবং চরের মানুষ, আপনি বিভিন্ন সময় বলেন যে তারা খুব সংকটের মধ্যে আছে, তো এই সময় আপনার বিষয়টা কীরকম, যে তারা এখন কোন পর্যায়ে আছে? আসলে এক সময় এই এলাকার লোকজনের অবস্থা খুব ভালো ছিল। তখন নদীর মধ্যে এত ভাঙন ছিল না, এত বিস্তীর্ণ এলাকা ব্যাপী তিস্তা নদী ছিল না। এই ২-৩ কিলোমিটারের মধ্যেই তিস্তা নদী ছিল। কিন্তু কালের আবর্তে আজকে আমাদের এই অবস্থা হয়ে গেছে যে প্রায় তিস্তা নদী আমার উপজেলায় ১০ কিলোমিটার ব্যাপী ওয়াইড হয়ে গেছে আর কি, ৯-১০ কিলোমিটার। যার ফলে হচ্ছে কি প্রতি বছর ৩-৪ কিলোমিটার ভাঙে, আবার 3-4 কিলোমিটার গড়ে। যার ফলে ওখানে কোনো পার্মানেন্ট স্ট্রাকচার বা কোনো কিছুই সাস্টেনেবল করা যাচ্ছে না। যেখানে আমি উপজেলা চেয়ারম্যান সেই স্কুলগুলো, প্রাইমারি স্কুলগুলো বিল্ডিং করে ফেলছিলাম, যেখানে আমি রাস্তা তৈরি করেছিলাম এবং তিস্তা ব্যারেজের ওই পাশ দিয়ে আমি আমার ওই এলাকাটা আমি জিপ দিয়েই যাতায়াত করতাম। তো সেখানে এখন হেঁটে যাওয়া খুব দুষ্কর এবং লোকগুলো দুর্বিষহ জীবনযাপন করতেছে। সেখানে না আছে শিক্ষা ব্যবস্থা, না আছে রাস্তাঘাট পুলকালভাট, না আছে চিকিৎসা ব্যবস্থা, না আছে তাদের খাওয়ার নিরাপত্তা আর কি, ফুড সিকিউরিটি বা সেফটি বলে তাদের কিছুই নেই আর কি। তাদেরকে জাস্ট খাওয়া দেওয়া হয়, এইভাবেই তারা চলে। আপনি এখন দুইভাবে দেখছেন, একটা হলো যে নদী কন্টিনিউয়াসলি ভাঙছে, ভাঙার কারণে একটা তাদের সমস্যা, আরেকটা হলো যেখানে ধরেন আছে এবং এক অর্থে ভাঙন, একটা হলো ভাঙন প্রতিরোধ, আর এর মধ্যেই যতক্ষণ আপনি ভাঙনটা ওইভাবে ঠেকাতে না পারছেন তখনও তো কিছু তাদেরকে ধরেন একটা সাহায্য সহযোগিতা দিতেই হবে। লোকালি এখন তারা কিভাবে কোন ধরনের পদক্ষেপ নেবেন সেটা কিভাবে দেখছেন আপনি, এটা নিতে পারেন? আমার উপজেলায় হাতীবান্ধায় 10টা ইউনিয়ন, 6টা ইউনিয়নকে বাইসেক্ট করে তিস্তা নদী গেছে আর কি, এবং টোটাল এরিয়ার 40% এরিয়া হলো চরাঞ্চল। বিগত দিনে বিভিন্ন এনজিও সাহায্য সহযোগিতা করে তাদেরকে দাঁড় করানোর চেষ্টা করছে, যেমন ডাবুবাড়িতে অ্যাসোট, বিভিন্ন ব্রাক, আমার বড় খাতা গড্ডিমারিতে বিভিন্ন এনজিওরা বিভিন্ন জায়গায় কাজ করছে এবং এক জায়গায় কিছুটা সফলতাও আমরা পেয়ে গেছিলাম। যেমন এই চরাঞ্চলে নদী চরে ভুট্টা আবাদ, এই ভুট্টা আবাদটা কিন্তু ছিল না, এইটা ব্রাক বীজ এনে দিল আর রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক তাদের ফাইন্যান্স করলো। আমি দেখলাম যে ৩-৪ বছরের মধ্যে লোকগুলোর অবস্থা পরিবর্তন হয়ে গেল। শুরুতেও বলেছিলেন নদী ও জীবন, এই প্রকল্প থেকেও আপনার এখন নদী ও জীবন থেকে আপনার যেমন গত বছর করছে কিছু কুমড়া, হাঁস মুরগি পালন, পশুপালন, ছাগল ভেড়া গরু, এগুলো পালনের তারা
সহায়তা লোকজনকে দিচ্ছে, রাস্তাঘাট মেরামত করার চেষ্টা করছে, স্কুলগুলো কিছু কিছু মেরামত করার চেষ্টা করছে। কিন্তু সমস্যা হলো যে ওখানে যে প্রয়োজনটা এত ব্যাপক, সেই তুলনায় এই সাহায্য সহযোগিতা একেবারেই ওটাকে কোনো হিসেবে আনা যাবে না, একদম ফ্র্যাকশনাল হিসেবে। সরকারিভাবে সরকারি অ্যালোকেশন বা সরকারি রিসোর্সটা কিভাবে ধরেন এর সঙ্গে যুক্ত করে এটাকে আরো একটু সাস্টেইনেবল করা যায় মনে না, করেন? সরকার তো এই বছর আমার লালমনিরহাট জেলায় আর কি নদী ভাঙনটাই হাত দিয়েছে। গত এই লাস্ট বাজেটে 181 কোটি টাকা দিছে, নদীর ভাঙন রোধ করবে। তিস্তা ব্যারেজ টু চন্ডিমারি টোটাল এলাকাটাই আমার আর কি পড়ে এর মধ্যে, যে টোটাল এলাকাটা নদী ইরোশন বন্ধ করবে এবং নদী ড্রেজিং করবে। এটা কি আপনার ধরেন টার্গেটটা কতদিনের বা কতদিনের মধ্যে? উইদিন 3 ইয়ার্স। আমরা আপনার ওই এলাকার একটি তথ্যচিত্র তৈরি করেছে আমাদের ডকুমেন্টারি ফিল্ম ইউনিট, সেটা একটু দেখি। সেখান থেকে কিছু মানুষের জীবনযাপন এবং কিছু, যদিও আপনি অনেক কিছুই জানেন, কিন্তু তারপর আমরা একটু দেখে নেই আবার নতুন করে, দেখার পরে তারপর ফিরে এসে আবার আমরা আলোচনা করবো আপনার সঙ্গে। আচ্ছা। লালমনিরহাট জেলার হাতীবান্ধা একটি চর অধ্যুষিত উপজেলা। 10টি ইউনিয়ন সম্বলিত এই উপজেলায় রয়েছে 18টি চর। হাতীবান্ধার 2.5 লাখ জনগোষ্ঠীর মধ্যে 60,000-এর বসবাস এসব চরাঞ্চলে, অর্থাৎ কঠোর দারিদ্র্যের চিহ্ন ছড়িয়ে রয়েছে এই উপজেলার আনাচে কানাচে। হাতীবান্ধার পূর্ব ডাওয়াবাড়ি ইউনিয়নের নিজগুড্ডিমারি চর। এই চরের বাসিন্দা আনোয়ারা বেগম। বিকেল 5টা বেজে গেলেও 4 সন্তানের মুখে কোনো খাবার তুলে দিতে পারেননি। বেলা শেষে এ বাড়ি সে বাড়ি ঘুরে জোগাড় করেছেন এক মুঠো আলো চাল। তাই সিদ্ধ করে সারাদিনের অভুক্ত শিশুদের ক্ষুধার জ্বালা মেটাবেন আনোয়ারা বেগম এবং তার দিনমজুর স্বামী। কোনোদিন কাজ পান, কোনোদিন পান না, ফলে তার পরিবারের এই অভাবের চিত্র সারা বছরের। কামলা দেই মানুষের বেদ, কৃষি কাজ করি, মনে করেন একদন আধন মাটি আবাস বেদ করি ওই মতনে খাই, কষ্টই চলে। পেট ভরে ভাত তো 3 বেলায় দিতে পারি না, মনে করেন যদি সকালে খায় দুপুরে পায় না, কোনোদিন আইতত পাইনি, ওই অবস্থায় চলি। 3-4 মাস এই মঙ্গা পড়ছে, হেতে মনে করেন মাছটা চিল্লে খাওয়ার পাইনি, ভাতে পাইনি, একসঙ্গে দিন যায়, কোনোদিন আজ যায়। বাচ্চা কাচ্চা কাকু খোরাক দেয় নেই, আত্মীয় নাই, মনে করেন মানুষের বাড়িতে আলো ধানাছি আনি তাকে বানমো বানি তেমনি আইতত খামো। তরকারি নেই, লবণ আছে, লবণ দিয়ে খান লাগবে, তাছাড়া করে তরকারি পেন। অসুখ বিসুখ হলে যাওয়ার নাগে ডাক্তারখানা, ওই বাকি এনি ডাক্তারখানা হাতে পরে মনে করেন কাজ টাজ করি, ওই পয়সাটা আর কি শোধ করি। ওই 12 মাসে ওই করি মানুষের বাড়ি, বগড়িয়ে যায় উঠে যায়, ওই 12 মাসে ওই কামলা দিয়ে খাই। নিজের জমি জমা তো নাই, এটা মানুষের জমি দিচ্ছি। তাছাড়া কামলা দিয়ে তো আর মনে করেন আমার মতন 4টে বাচ্চা পোষায় তো না, কামলার দর নাই তো, মনে করেন 2 সন্ধ্যে যদি খোয়ায় তা 20 টাকা 30 টাকা অন্তকে দেয়। কাজ নাই তো ভাই, এই দিনে যদি কাজ চলবে আজ, কাল হয়তো চলবে না, কাল না চললে মনে করেন ওই আজ দিন যেমন গেল উপেজ অন্তন করে দিন উপেজ যায়। কোনোদিন বর্ষার সময় কোনোটি তো যাওয়ার পাইনি, কোনোটে কাজ কামাই চলে না, মনে করেন বাড়িতে বসি থাকি নেগে, সেখন তো বিদাস যাওয়াও যায় না, সেখন মনে করেন এর সাথে বেশি কষ্ট হয়। এরকম সারা দেশব্যাপী প্রায় 50 থেকে 60 লাখ চরবাসীর অধিকাংশই বছর জুড়ে ক্ষুধার সাথে সংগ্রাম করে টিকে থাকেন। এছাড়া শিক্ষা, স্বাস্থ্যসহ অন্যান্য মৌলিক সেবাসমূহ ঠিকমতো পৌঁছয় না এই চরগুলোতে। ফলে ক্ষুধা, দারিদ্র্য, বঞ্চনা চর জীবনে অনেকটা স্থায়ী আসন পেতে বসেছে। দ্বীপচরে কঠোর বাস্তবতার পাশাপাশি কিছু সম্ভাবনার চিত্রও আমরা দেখি। যেমন বেশ কিছু এনজিও ও বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে অনাবাদি জমি ও বাড়ির আঙিনায় সবজি চাষ, চরের মহিলাদের হস্তশিল্পের প্রশিক্ষণ ইত্যাদি এ সমস্ত উন্নয়নমূলক কার্যক্রমে তারা বিশেষ উপকৃত হয়েছেন। তবে কেবলমাত্র বেসরকারি উদ্যোগে স্বল্প পরিসরে এই ধরনের উদ্যোগ চরাঞ্চলের সার্বিক পরিস্থিতির উন্নয়ন ঘটাতে সক্ষম নয়। এক্ষেত্রে রাষ্ট্র, বিশেষ করে স্থানীয় সরকারের কার্যকর ভূমিকা বাঞ্ছনীয়। প্রিয় দর্শক, হাতীবান্ধা চরের জীবন নিয়ে আমরা তথ্যচিত্রটা দেখলাম।
এখন আমরা একটা ছোট বিরতি নেব, বিরতির পর আবার ফিরে আসব নদী ও জীবন অনুষ্ঠানে। বাংলাদেশের নদী ও জীবন, বাংলাদেশের নদী ও জীবন। ফিরে এলাম নদী ও জীবন অনুষ্ঠানে। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমরা তথ্যচিত্র দেখেছি এবং কথা বলছিলাম মাননীয় প্রতিমন্ত্রীর সঙ্গে। আমরা আবার আলোচনায় ফিরে যাই। আমরা তথ্যচিত্রটা দেখলাম, আপনি যেটা বলছিলেন সেই একই চিত্র, আপনার কথারই প্রতিধ্বনি এই তথ্যচিত্রে, দারিদ্র্য, অভাব, অনটন। কিন্তু এই দারিদ্র্য, অভাব, অনটন থেকে তো আমাদেরকে মুক্ত হওয়ার প্রচেষ্টা যেমন নিতে হবে এবং আমাদের টার্গেট হলো মুক্ত হওয়া। এই ক্ষেত্রে স্পেসিফিক্যালি ইমিডিয়েটলি যদি বলা হয় তাহলে কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন মনে করছেন আপনি? নদী ভাঙ্গন এলাকায় এই চরগুলোতে এখন প্রযুক্তি যেভাবে কৃষি প্রযুক্তি চেঞ্জ হয়েছে, কাজে সব ওখানেও আবাদ করা যায়। কাজে এইখানে আবাদেই আমাদের চলে যেতে হবে। কুমড়ার চাষেই হোক, ভুট্টা চাষেই হোক, আপনার ছাগল পশুপালন হোক, যেটাই হোক, এইখানে নিড বেস কাজ করতে হবে এবং তাদেরকে সাহায্য দিতে হবে। সাহায্য মানে তাদেরকে লোনও দিতে হবে এবং তারা যাতে সাস্টেইন করতে পারে। এবং এইরকম না আর কি, আমি এইগুলো বলি ইলিশ মাছ খাওয়ার লোন, এইটা দেবে না। আমি ওই হচ্ছে কয় বিঘা জমি আবাদ করবে, তার কত খরচ লাগে, অত টাকা সাহায্য না দিলেও লোন দিতে হবে তাকে, এবং প্রযুক্তি ট্রান্সফার করতে হবে তাকে অ্যাসিস্ট করতে হবে যে আপনি এইভাবে করেন, এইটা আমরা জানি, এটা সারা দেশব্যাপী এটা দেখে আসছি, আপনারা এখানে করেন। এবং এইটা করলে, এটা শুরু করছে কিন্তু একদম এত কম সংখ্যক লোকের জন্য শুরু করছে, কাজে এইটা সময় লাগবে অনেক দিন। এবং এইটা যদি আমরা বেশি লোকজনকে একসঙ্গে শুরু করে দিই তাহলেই কিন্তু গোটা চরের চেহারা কিন্তু পাল্টে যাবে। কিছু সম্ভাবনাও দেখা দিয়েছে আপনার কথা অনুযায়ী। কিন্তু যেহেতু আপনি এখন আপনার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, সেসব এটা এই প্রতিমন্ত্রী হিসেবে আপনি সারা দেশের জন্যই কাজ করছেন এই ক্ষেত্রে, কিন্তু স্পেসিফিক্যালি চরের জন্য বিশেষ ধরনের কোনো ব্যবস্থা কি নেওয়া প্রয়োজন? হ্যাঁ, চরের জন্য ব্যবস্থা আমি অলরেডি আমার প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা নিয়ে ফেলছি। আচ্ছা, যে এইসব স্কুল আর বিল্ডিং না করে আমরা টিনশেড ঘর করব, প্রয়োজনে যাতে সরিয়ে নেওয়া যায়। আরসিসি পিলার দিয়ে টিনের বেড়া, টিনের ঘর করব, ফ্লোরগুলো আমরা পাকা করব, এইরকম স্কিম আমরা নিয়েছি এবং এই বছরই আমরা চরের স্কুলগুলো করে ফেলবো আর কি। ওখানে সমস্যাও আছে, যেমন কোনো শিক্ষক যাইতে চায় না। এবার আমরা চিন্তা করতেছি চরের শিক্ষককে চরে নিয়োগ কীভাবে দেওয়া যায়। এই বিষয়টাও সরকার, আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা কিন্তু প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় এটা আমরা চেষ্টা করতেছি। মানে ওইখানকার লোকজনই সিলেকশন আমরা দিয়ে তাদেরকে চাকরি কিভাবে দেওয়া যায় এবং সেটা কিভাবে চাকরি বিধির মধ্যে অন্তর্ভুক্ত করা যায়, অথবা লোক পাওয়া না গেলে বাইরের লোক দিয়ে কিছু ইনসেন্টিভ দেওয়া, যেমন হিল ট্যাক্সের লোকজনকে দেওয়া হয় ইনসেন্টিভ, এইদিকে বাইরের লোককে কিছু ইনসেন্টিভ দিয়ে সেখানে থাকার ব্যবস্থা করা যায়। এই চিন্তাটা কিন্তু আমরা একেবারে নির্ভুলভাবে করতেছি এবং আমি মনে করি অল্প দিনের মধ্যেই, হয়তো জানুয়ারি থেকে আমরা এই জায়গায় এই পদ্ধতিতে যেতে পারবেন। হ্যাঁ, সেটা যদি হয় তাহলে একটা বড় ধরনের অগ্রগতি হবে। এবং ফ্লোটিং কিছু আমি অলরেডি আমার স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলছি এই বিষয়ে, যে এইসব চর এলাকায় কিছু আপনার ডিসপেন্সারি করা যায় কিনা। বর্তমান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার কিন্তু আন্তরিক, যে কোনোভাবেই চরের লোকজনকে আর ডিসিভ করা যাবে না, এদের ব্যবস্থা নিতেই হবে এবং সরকার এবার দৃঢ় প্রতিজ্ঞ যে তাদের হেল্প করবে। এবং যার ফলে জননেত্রী শেখ হাসিনা দেশের যত নদী আছে সবগুলো ড্রেজিং করার জন্য উনি নির্দেশ দিয়ে দিয়েছে, শুধু তিস্তা নয়, সবগুলো নদী এবার নাব্যতা ফিরে আসবে আর কি। একটা বিষয় একটু দেখা যায় যেটা আপনি এখন কিভাবে দৃষ্টি দেবেন, সেটা হলো যখন বাজেটে অ্যালোকেট করা হয়, আপনি স্পেসিফিক কয়েকটা কথা বলেছেন, কিন্তু তারপর ওভারঅল যখন দারিদ্র বিমোচনের বিষয়টা আসে তখন চরের যে একটা আপনার আলাদা চরিত্র, সেটা ঠিক বাজেটে ওইভাবে আলাদা করে আইডেন্টিফাই করে দেওয়া হয় না যে এটা শুধু চরের জন্য যাবে। তো এইটা কি আপনারা কোনোভাবে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বলে যে যেই দারিদ্র বিমোচনের জন্য এই অংশটা নির্দিষ্টভাবে চরে ব্যয় করতে হবে বা চরের জন্য যাবে? এইবারের বাজেটে আলাদা কোনো অ্যালোকেশন নাই, কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর ওখানে থোক বরাদ্দ আছে। আমি একটু আগে বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রী 1 কোটি টাকা দিতে চাইছে এবং
কৃষিমন্ত্রী মহোদয়কে বলছে যে তোমার আরও টাকা লাগলে আমার সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে এবং কৃষিমন্ত্রীর সঙ্গে আলাপ হয়েছে এবং ওনারা মোটামুটি 5 কোটি টাকা দেবে এই অঞ্চলের জন্য, শুধু ওই চরের জন্য। এবং এই বছর আমরা এটা প্রজেকশনের জন্য ঠিক না, এটা আমরা এক্সপেরিমেন্টের জন্যই এটা করতেছি আর কি, থোক বরাদ্দ থেকে নিয়ে। এবং অবশ্যই সামনের বছর আমি মনে করি যে এটা একটা বাজেটের তারা অ্যালোকেশন পাবেই চর ডেভেলপমেন্টের, কেন তাদের রাস্তা করতে হবে, পুল করতে হবে, স্কুল কলেজ করতে হবে, মাদ্রাসা করতে হবে, মসজিদ মন্দির করতে হবে, এগুলো তো তাদের করতে হবে। তাদের সোশিও ইকোনমিক অবস্থা ডেভেলপ করার জন্য যেটা দরকার, যে সাহায্য, সেটা কিন্তু আমাদের সরকার অবশ্যই করবে। স্পেসিফিক্যালি ধরেন স্থানীয় সরকারের ভূমিকাটা নিয়ে আপনি উপজেলা চেয়ারম্যান ছিলেন, ফলে ইউনিয়ন পরিষদের কার্যক্রমগুলোকে আপনি দেখেছেন এবং এখন আপনি মন্ত্রণালয় দেখছেন। এখন আপনার কাছে কি মনে হয় এগুলোকে আরও অ্যাক্টিভ করার জন্য এবং আরও আপনার ধরেন স্পেসিফিক করার জন্য, তারা যাতে এই কাজগুলো সত্যি সত্যি নির্দিষ্ট সময়ের মধ্যে করতে পারে, সেটা আপনার কোন ধরনের ব্যবস্থা করা যায়? না, এইটা আমার মাথায় আছে এবং ইতিমধ্যেই আমি উপজেলা পরিষদের মিটিং, আমার হাতীবান্ধার 2টা মিটিং করছি, পাটগ্রামে করছি। আমার সেই পুরাতন এক্সপিরিয়েন্সের কথাই বলি যে আমরা ওই চর অঞ্চলে আপনাদের বলছি যে রাস্তা করছিলাম, হয়তো ওখানে 18 কিলোমিটার রাস্তা, দেখা গেছে আমরা উপজেলা পরিষদ থ্রু ইউনিয়ন পরিষদ আমরা হয়তো 12 কিলোমিটার করছি, 6 কিলোমিটার এনজিওর দ্বারা করাই নিছি। স্কুল ওখানে 6টা স্কুল, আমরা উপজেলা পরিষদ থেকে 3টে করছি, এনজিওর দ্বারা 3টে স্কুল করে নিছি। চিকিৎসা ব্যবস্থা বর্ষার সময় যখন কেউ যায় না, তখন আমাদের ডাক্তারদেরকেও আমরা পাঠাইছি, আবার সাইড বাই সাইড এনজিওরও তাদের যে চিকিৎসক দল আছে তারাও গেছে। এইভাবে কিন্তু আমরা একটা কম্বাইন্ড অপারেশন করে কিন্তু তাদেরকে এতদিন আমরা বাঁচায় রাখছি। আর প্রাইভেট সেক্টরের বিভিন্ন প্রতিষ্ঠান, যারা হয়তো এমনিতে ব্যবসা প্রতিষ্ঠান ধরি আমরা, তারাও নানা ধরনের এই যে কর্পোরেট রেসপন্সিবিলিটির প্রেক্ষিতে এই ধরনের কিছু কাজ করছেন। তো চরেও করার জন্য যথেষ্ট কয়েকজন আগ্রহী এবং আমাদের সঙ্গে কারো কথা হয়েছে। তো আমার মনে হয় সেটাও একটা নতুন অবয়ব দেবে এবং নতুন সম্ভাবনা তৈরি করবে, তাদেরকে হয়তো কাজে লাগানো যাবে। সেটা দেবে, কিন্তু যে এলাকার যার বাড়ি, যে শিল্পপতি, যে ব্যবসায়ী, তিনি ওই এলাকারই করতে ইন্টারেস্টেড আর কি, মানুষের মঙ্গল করতে, ওভারঅল সারা দেশের মানুষের করতে। এবং আমি অনেক দিন থেকেই চেষ্টা করতেছি যে আমার এলাকায় কয়েকটা প্রাইভেট ব্যাংক নেওয়ার জন্য, কেউ রাজি হয় না। কোনো শিল্পপতিকে অনেক সময় আমি ঈদে বা এই মঙ্গার সময় রিকোয়েস্ট করি, শীতের সময় যে আসেন, খুব একটা সাড়া নাই। তারা সাহায্য দেয় কিন্তু তার এলাকার লোকজনকে, আমার ওইখানে ব্যবসায়ীও নাই, আমার ওখানে কোনো শিল্পপতিও নাই, যার ফলে আমাদের দুরবস্থাটা খুব অনেক বেশি। তবু আমরা ধরেন আপনার প্রচেষ্টা, এনজিওদের প্রচেষ্টা, আমাদের প্রচেষ্টায়, মিডিয়া থেকে সবকিছু মিলিয়ে হয়তো আমরা একদিন সবাইকেই পাবো, যেখানেই হয়তো ধরেন আপনার যেখানেই অভাব সেখানেই যেন যারা আসে। এবং এটা তো আর একটা ছোট দেশ আমরা, ফলে এই এলাকার আর ওই এলাকার কথার চাইতে ধরেন আমরা যদি সবাই এবং একটি এলাকাকে অনুন্নত রেখে কখনোই পুরো দেশ অগ্রগতি সাধন করতে পারবে না। আমি যে মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়, এই মন্ত্রণালয় কিন্তু ওভারঅল সারা দেশের সিদ্ধান্ত নিচ্ছে ছেলে মেয়েদের জন্য। যে 6+2 10+ যে ছেলে মেয়ে আছে, আমরা কিন্তু 2011 সালের মধ্যে সব ছেলে মেয়েকে স্কুলে আনতে চাই, আবার 2014 সালের মধ্যে সব লোককে নিরক্ষর মুক্ত করতে চাচ্ছি। এবং এই 6+কে স্কুলে আনার এবং ড্রপ আউট যেটা আছে দেশে, এটা বন্ধ করার জন্য আমরা কিন্তু কতগুলো পদক্ষেপ নিয়ে নিছি আমাদের নেত্রীর নির্দেশে। যেমন জানুয়ারি থেকে আমরা 100 ভাগ গরিব ছেলে মেয়েকে আমরা 100 টাকা করে মাসে দেবো উপবৃত্তি। আগে 50% ছেলে মেয়েদের নতুন বই দেওয়া হয়তো, 50% ছেলে মেয়েকে দেওয়া হতো না, এখন 100% ছেলে মেয়েকে জানুয়ারি থেকে কিন্তু আমরা নতুন বই দেব। তৃতীয়ত, দুপুরে তাদের খাওয়ার টিফিনের আমরা জানুয়ারি থেকে ব্যবস্থা করতেছি সবার জন্য। তো যার ফলে এই আমাদের সবার জন্য শিক্ষাটা কিন্তু আমরা কম্পালসারি করছি এবং সারা দেশের লোকের কথাই চিন্তা করছি। এবং ওর সঙ্গেই ওই চর এলাকার লোকজনের জন্য আলাদা ওই বিশেষ কিছু ব্যবস্থা দেওয়া হয়েছে। এবং তৎসঙ্গে আমরা শিক্ষকদের ব্যবস্থাটাও নিয়েছি, শিক্ষকরা যাতে ইল পেইড না থাকে তাদেরও মাইনা কিন্তু ওই বেসরকারি স্কুল, এনজিও পরিচালিত যে স্কুলগুলো আছে, যেগুলো রেজিস্ট্রেশন আমাদের কাছে নিয়েছে, আমরা কিন্তু 1 জুলাই থেকে সরকারি স্কুলের সমান 100% মাইনে তাদেরকে দিতেছি। কাজে সরকার এই বিষয়ে ভীষণ সচেতন। এবং আপনি খেয়াল করবেন যে এবার 4 জন মন্ত্রী কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ে আছে, 1 জন উপদেষ্টা, 3 জন মন্ত্রী। এই টপ প্রায়োরিটি কিন্তু আমাদের জননেত্রী শেখ হাসিনা কিন্তু দিচ্ছে যে শিক্ষার কোনো বিকল্প নাই, শিক্ষিত করতে হবে। এবং যার ফলে এবার এই বছর উনি শিক্ষানীতি করতেছে
এবং 2 মাসে শিক্ষানীতি তৈরি করা হয়েছে। আমরা ওয়েবসাইটে দিছি, সবার সাজেশন নিচ্ছি এবং এইটাকে আবার 15 তারিখ পর্যন্ত এক্সটেন্ড করছি। এবং আমরা জানুয়ারি থেকে অতীতের শিক্ষানীতিগুলো ছিল সরকার যাওয়ার সময় পাশ করে দেয়, এবং এইবার শিক্ষানীতির মধ্যে একটা ডিফারেন্স আছে যে আমরা পাশ করব এবং না, এবং এইটা আমরা ইমপ্লিমেন্ট করে যাব। আমরা আরেকটা বিষয়ে আলোচনা করতে পারি, একটু ধরেন কর্মসংস্থানের ব্যাপারটি, সেটা একটু গুরুত্বপূর্ণ বিষয়। আপনার কাছে সে ব্যাপারে আপনার ভাবনাটা কি? খেয়াল করবেন, কয়েকদিন আগেই নেত্রী ঘোষণা দিছে যে আমাদের নির্বাচনের ইস্তেহারে ছিল এটা, আমরা প্রতি বাড়িতে একজন করে কর্মসংস্থানের ব্যবস্থা করা। তো সেটা আমরা আরেকটু বিস্তারিতভাবে জানবো আপনার কাছে, তার আগে একটা বিরতি নেব আমরা। প্রিয় দর্শক, আমরা এখন একটা ছোট্ট বিরতি নেব। বিরতির পর আবার ফিরে আসবো নদী ও জীবন অনুষ্ঠানে। বাংলাদেশের নদী ও জীবন, বাংলাদেশের নদী ও জীবন। আবার ফিরে এলাম নদী ও জীবন অনুষ্ঠানে। আপনাদের সবাইকে ধন্যবাদ থাকার জন্য। আমরা কথা বলছিলাম কর্মসংস্থান বিষয়ে মাননীয় প্রতিমন্ত্রীর সঙ্গে। হ্যাঁ, আপনি বলছিলেন যে ইশতেহারে কর্মসংস্থানের বিষয়টি আছে আপনাদের, সেটা এখন কোন পর্যায়ে আছে? আমাদের ইশতেহারে আছে প্রতি বাড়িতে একজন করে লোকের আমরা কর্মসংস্থান সৃষ্টি করব, এবং সৃষ্টির কাজ শুরু হয়ে গেছে। অলরেডি 2টা জেলা, বরগুনা এবং কুড়িগ্রাম, 2 জেলার যত ইন্টারমিডিয়েট পাস এবং বেকার লোক আছে তাদের কর্মসংস্থানের জন্য অলরেডি লিস্ট করা হয়েছে। এইটা অল্প দিনের মধ্যেই তাদের কর্মসংস্থানের দেশে বিদেশে আমরা শুরু করব। এরপরেই লালমনিরহাট সহ আরও যেসব মঙ্গা এলাকা আছে, যেসব অভাবী এলাকা আছে, সেগুলোর কিন্তু আগামীতে কর্মসংস্থানের সৃষ্টি করবে এবং কর্মসংস্থান দিবেই। আমাদের সরকার এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। মানুষকে কাজ দেওয়া হবে। কাজ মানেই সরকারি চাকরি নয়, কাজ মানে বিভিন্ন এনজিওর মাধ্যমে হোক, লোনের মাধ্যমে হোক, বিভিন্নভাবে কর্মসংস্থান সৃষ্টি করে তারা যেন কাজ করে তারা তাদের রোজগারটা নিজেরা করতে নেবে। তাহলে 3টা ক্ষেত্রে, যেমন স্থানীয়ভাবে, জাতীয়ভাবে এবং কৃষিক্ষেত্রেও এই কাজটা করা হবে। কৃষিক্ষেত্রে করা হবে, কৃষিতে আমাদের যেমন ওই নর্দার্ন জোন, আমরা কৃষিতে স্বয়ংসম্পূর্ণ, আমরা খাদ্যে। তো এইটাকে আমরা এখন প্রোডাকশন কস্টটা কীভাবে কমানো যায়, এই জন্য আমাদের নেত্রীর নির্দেশেই মাননীয় কৃষিমন্ত্রীর ডাইরেক্ট সুপারভিশনে টোটাল আমাদের ওই এরিয়াটা কিভাবে ইলেকট্রিফাইড করে আমাদের ডিপ টিউবওয়েলের মাধ্যমে কিভাবে কস্টিংটা কমানো যায়, এই ব্যবস্থাটা কিন্তু নেওয়া হচ্ছে। এবং এই যার ফলে, এবং এটা 2 বছরের ক্রাশ প্রোগ্রাম, 2 বছরের মধ্যেই করা হবে, যাতে প্রোডাকশন কস্টের সঙ্গে প্রোডাকশন আমাদের এইদিকে মিল থাকে। তো অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা মাননীয় প্রতিমন্ত্রীর কাছে চরের জীবনের, অর্থাৎ চর এলাকায় যে মানুষরা বসবাস করছেন তাদের যে সংকট, সেই সংকট থেকে তাদেরকে কিভাবে মুক্ত করা যায় সে বিষয়ে তাদের পরিকল্পনার কথা জানলাম। ইউএনডিপির হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্টে প্রকাশ করা হয়েছে, সাম্প্রতিক রিপোর্টটি, এবছরের রিপোর্ট। সেখানে বলা হয়েছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে বাংলাদেশ 2 ধাপ এগিয়ে এসছে, অর্থাৎ উপরে এসছে। এই উপরে আসাটা হয়তো সেইভাবে চরের মানুষের জীবনে এফেক্ট আনেনি, কিন্তু চরের মানুষের জীবনে এফেক্ট আনার জন্য যে নতুন বাংলাদেশের কথা বলা হচ্ছে, যে ডিজিটাল বাংলাদেশের কথা বলা হচ্ছে, ডিজিটাল বাংলাদেশ বলতে আমরা চরের মানুষ, সাধারণ মানুষ, আমরা বুঝতে পারি যে অর্থাৎ সাধারণ মানুষের উন্নয়ন, সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন, এবং সাধারণ মানুষের দারিদ্র্য যদি কমে, তখনই আমরা বুঝব যে সত্যিকার অর্থে বাংলাদেশ নতুনভাবে দাঁড়িয়েছে, বাংলাদেশ মাথা ঘুরে দাঁড়িয়েছে, বাংলাদেশ আপনার এগিয়ে যাচ্ছে তার স্বাধীনতার চেতনাকে অবলম্বন করে। এবং আমরা জানি সরকারের নেতৃত্বে, এনজিওদের সহযোগিতায়, কর্পোরেট হাউসের সহযোগিতায় এবং সকল জনগণের সহযোগিতায় বাংলাদেশ অবশ্যই তার স্বাধীনতার চেতনাকে সমুন্নত রাখবে এবং এই চরের যে দুর্দশাগ্রস্ত মানুষ, তাদের চরম দারিদ্র্য থেকে মুক্ত করবেই। আসুন আমরা সবাই তাদের জন্য
কাজ করি। নিজেদের জন্য যেমন কাজ করব, তাদের জন্য করব, কারণ তাদেরকে ফেলে রেখে যদি আমরা উন্নয়নের কথা বলি তাহলে সেই উন্নয়ন প্রকৃত উন্নয়ন হবে না। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠান দেখে আপনাদের যদি কিছু বলার থাকে, আপনাদের যদি কোনো মতামত থাকে, তাহলে অবশ্যই আমাদের জানাবেন। আপনাদের মতামত এবং আপনাদের যে বলা সেটা আমরা যথেষ্ট গুরুত্বের সঙ্গে বিবেচনা করব আমাদের অনুষ্ঠান পরিকল্পনায় গ্রহণ করার জন্য। আপনাদের মতামত জানাবার ঠিকানা: প্রযোজক নদী ও জীবন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীর উত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 01712626198। আরেকটি ফোন নাম্বার 01715715486। ইমেইল nodiojeebon@banglavision.tv। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ আজকের এই অনুষ্ঠান দেখার জন্য, এবং আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আজকে। নদীর বুকে চর বালুতে বাঁধে ঘর, জানতে চাই তাদের ব্যথা, বলতে চাই তাদের কথা। বাতাস বহে